আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দিল্লির কড়া নজরে তারেক রহমানের নয়া সরকার, এখন আমরা নয়া বলছি, 1 মাস পেরিয়ে গেছে। দিল্লি আসলে কি চায়? বিশাল একটা ঘটনা পরিক্রমার মধ্য দিয়ে গত 1.5 বছরের অস্থিতিশীল বাংলাদেশ, আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময়ে এবং একটা নির্বাচন, নানা নাটকীয়তার মধ্য দিয়ে একটা নির্বাচন হয়েছে। এবং নির্বাচনটাও যদি পরিপূর্ণ নির্বাচন বলেন তাহলে ভুল বলা হবে, কারণ বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এই নির্বাচন থেকে আওয়ামী লীগকে কার্যত বাইরে রাখা হয়েছিল, যার দরুন নির্বাচন নিয়ে কথা থেকেই যায়। আর এই নির্বাচন পরবর্তী বাংলাদেশের নতুন সরকার, এই নতুন সরকারের উপর দিল্লির একটা কড়া নজর আছে। এই সরকারটা আসার পেছনে এই সরকারের প্রধান দীর্ঘদিন নির্বাসনে ছিলেন, দেশে আসা থেকে শুরু করে সব কিছুর পেছনে দিল্লির একটা ভূমিকা আছে, কড়া নজর আছে। আবার অনেকে আমজনতা বলেন যে আমি স্বাধীন বাংলাদেশ, দিল্লির কড়া নজর কেন থাকবে? থাকবে। পৃথিবীতে বা রাজনীতিতে বা রাজনীতি বিজ্ঞানে ডিপ স্টেট বলে একটা কথা আছে। ডিপ স্টেট কিন্তু শুধু মার্কিন ডিপ স্টেট নয়, ইন্ডিয়ান ডিপ স্টেটও হতে পারে। ডিপ স্টেট তত্ত্বটা হচ্ছে সরকারের ভেতরে সরকার, বা সোজা কথা একটা ইনফ্লুয়েন্স, যে ইনফ্লুয়েন্স বা যে প্রভাব একটি দেশের সরকার পরিবর্তন হয়ে যেতে পারে, সরকারের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যেতে পারে। ডিপ স্টেটের ভূমিকা পৃথিবীব্যাপী, আর বাংলাদেশে তো বটেই। বাংলাদেশের জন্ম থেকে শুরু করে ইন্ডিয়ান ডিপ স্টেট বা ইন্ডিয়ান প্রভাব এখানে খুব বেশি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর। এবং আজকে 54-55 বছরে এখানে সরকারে কে বসবে না বসবে, আমি স্বাধীন দেশ ঠিক আছে ভাই, কিন্তু তারপরে আমি নির্ভরতা আমার আছে। দিল্লির এখানে প্রভাবটা খুব বেশি। এবং আজকে নতুন সরকারের হানিমুন পিরিয়ড বলা যায় এখনো চলছে বা শেষ হয়ে যাচ্ছে, কারণ ইতিমধ্যেই এই সরকার নানা রকম পরীক্ষার মধ্য দিয়ে যেতে শুরু করেছে, পরীক্ষায় পড়ে গেছে। কাজেই ভারতও এই সরকারের উপর কড়া নজর, এবং ভারতের বেশ কিছু প্রত্যাশা আছে এই সরকারের উপর। সেই প্রত্যাশাগুলো কি, আমরা সেটি একটু বুঝবার চেষ্টা করি। বলতে পারেন যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন সব থেকে আলোচিত প্রশ্ন বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের অবস্থান কি হবে। বিশেষ করে ভারতের কড়া নজরে তারেক রহমানের নতুন সরকার, কিন্তু এই তীক্ষ্ণ নজরদারির পেছনে প্রকৃত কারণ কি? ভারত আসলে কি চায় বাংলাদেশের নতুন নেতৃত্বের কাছে? গত কয়েক দশকের সমীকরণ বদলে গিয়ে এখন এক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা আমাদের সামনে, যেখানে দিল্লির নীতি নির্ধারকদের কপালে খানিকটা চিন্তার ভাঁজ, আবার একই সাথে রয়েছে সখ্যতা গড়ার নতুন তাগিদ। এই মুহূর্তের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন তারেক রহমান সরকার নিয়ে ভারত এতটা সতর্ক, এবং দিল্লির মূল ডিমান্ড লিস্ট বা চাওয়াগুলো আসলে কি কি। প্রথমে আসা যাক যে কেন এই কড়া নজর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দীর্ঘদিনের একটি ধারণা ছিল যে বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ভারতের স্বার্থের বিপরীতে কাজ করতে পারে। এর পেছনে কাজ করছে অতীত তিক্ততা। 2001-06 মেয়াদে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার যে অভিযোগ ছিল, সেটি ভারত এখনো ভোলেনি। তাই তারেক রহমান সরকারের ক্ষমতায় আসলে ভারতের 7 সিস্টার্সের নিরাপত্তা বিঘ্নিত হবে কিনা তা নিয়ে দিল্লি চরম সতর্ক। ভারত মনে করে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যদি পাকিস্তান বা চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে, তবে এই অঞ্চলে ভারতের একক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে। বিশেষ করে বঙ্গোপসাগরে চীনের উপস্থিতি ভারত কোনোভাবেই সহ্য করবে না। এখন প্রশ্ন হলো, ভারত কি চায়? ভারত কি শুধু বিরোধিতা করতে চায়? না, ভারত চায় তার নিজের স্বার্থের ধারাবাহিকতা। 1 নম্বরে নিরাপত্তার নিশ্চয়তা চায় ভারত। ভারতের প্রথম ও প্রধান চাওয়া হলো বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চলবে না। দিল্লির সোজা কথা, যে সরকারি আসুক, জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে এ ব্যাপারে। 2 নম্বরে ভারত যেটি চায়, ট্রানজিট ও করিডোর সুবিধা। গত 15 বছরে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে
যে রেল ও সড়ক ট্রানজিট সুবিধা পেয়েছে তা তারা হারানো তো দূরের কথা, বরং আরো সম্প্রসারিত করতে চায়। তারেক রহমানের সরকার এই সুবিধাগুলো বজায় রাখবে কিনা তা নিয়ে ভারতের গভীর পর্যবেক্ষণ রয়েছে। 3 নম্বরে সংখ্যালঘু সুরক্ষা। ভারতের ঘরোয়া রাজনীতিতে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা একটি বড় ইস্যু। ভারত চায় এমন একটি সরকার যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করবে এবং দিল্লিতে রাজনৈতিক অস্থিরতা তৈরির সুযোগ দেবে না। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। তারেক রহমানও এখন অনেক বেশি পরিণত কূটনীতির পরিচয় দিচ্ছেন। লন্ডন থেকে তিনি বারবার পরিষ্কার করেছেন যে বিএনপির রাজনীতি কোনো বিশেষ দেশের বিরুদ্ধে নয়। ভারতও বুঝতে পারছে যে বাংলাদেশে জনসমর্থিত কোনো শক্তিকে উপেক্ষা করে দীর্ঘমেয়াদে তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন বলছে বিগত দিনের ঝগড়া মিটিয়ে একটি ফাংশনাল রিলেশনশিপ বা কার্যকরী সম্পর্ক তৈরি করা প্রয়োজন। তারেক রহমান যদি ভারতকে আশ্বস্ত করতে পারেন যে তিনি ভারতের কৌশলগত স্বার্থে আঘাত করবেন না, তবে ভারতের এই কড়া নজর ভবিষ্যতে সহযোগিতার হাত হিসেবেও আবির্ভূত হতে পারে। গত 1 মাসে আমরা ভারত এবং বাংলাদেশের সম্পর্কের, বিশেষ করে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে সম্পর্কের একটা ভালো অবস্থা দেখছি, কিন্তু কার্যকর বিষয়গুলো এখনো সেই অর্থে চালু হয়নি। যেমন পর্যটন ভিসা চালু, কিংবা এই যে বাংলাদেশের যে ভারতে ট্রান্সশিপমেন্ট সুবিধা ছিল সেই ট্রান্সশিপমেন্ট সুবিধা আবার চালু করা ইউনূস সরকারের আমলে ভারত সরকার বাতিল করে দিয়েছিল, সেগুলো কিন্তু এখনো চালু হয়নি। তবে পর্দার আড়ালে যেগুলো শোনা যাচ্ছে যে অনেক কিছু ভেতরে ভেতরে কাজকর্ম চলছে। যেমন ভিসা কার্যক্রম হয়তো খুব শীঘ্রই সব ধরনের ভিসা ইত্যাদি, ব্যবসা বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট, এই সুযোগ সুবিধাগুলো নিয়ে ভারতীয় কূটনৈতিক মহলে এবং বাংলাদেশের কূটনৈতিক মহলে ব্যাপক আলাপ আলোচনা চলছে। আশা করা যায় যে খুব শীঘ্রই এগুলো অনেকটা ইতিবাচক হয়ে যাবে এবং একই সাথে কড়া নজরও থাকবে, কারণ এই যে বাংলাদেশে উগ্রবাদীদের উত্থান বিষয়টা কিন্তু আছে। যেমন আমি আজকেই দিনের আরেক ভাগের একটা ভিডিওতে আলাপ করেছি যে গতকালও বাংলাদেশের ভারত সীমান্ত অঞ্চলে এই যে জামাতের যে উত্থান, জামাতের যে জয়, নির্বাচনে যে জামাত জয়ী হয়েছে এবং জামাতের কার্যক্রম নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে বৈঠক হয়েছে। জঙ্গিবাদ দমনেও তারেক সরকারের উপরে একটা কড়া নজর বা নির্দেশনা বা যেটি হোক থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন একটি ক্রান্তিকাল পার করছে বলতে পারেন। ভারতের কড়া নজর মানে এই নয় যে তারা শত্রুতা চায়, বরং তারা নিশ্চিত হতে চায় যে তাদের বিনিয়োগ এবং নিরাপত্তা যেন বিপন্ন না হয়। অন্যদিকে তারেক রহমানের জন্য এটি একটি বড় পরীক্ষা, কারণ অতীত তিক্ত অভিজ্ঞতা পাশ কাটিয়ে তিনি সামনে ভালো অভিজ্ঞতা কিভাবে দেবেন ভারতকে, সেটি একটা পরীক্ষা। তারেক রহমান সেই পরীক্ষায় যদি পাশ করেন সেটি তারেক রহমানের জন্য ভালো। কিভাবে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা করে প্রতিবেশী বড় শক্তির সাথে সমমর্যাদার সম্পর্ক বজায় রাখবেন, এই সব কিছু মিলে তারেক রহমানের একটা বড় ধরনের পরীক্ষা উপস্থিত হয়েছে সামনে। আগামী দিনগুলোতে ঢাকা এবং দিল্লির এই স্নায়ুযুদ্ধ কোন দিকে মোড় নেয় তার সময় বলে দেবে। তবে এটি নিশ্চিত যে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য এই দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা অনিবার্য। তারেক রহমানের সরকার কি ভারতের সাথে আস্থার সম্পর্ক গড়তে পারবে? এখন সেটি দেখার বিষয়। মাত্র 1 মাস বয়সী সরকার, আমাদের আরো কয়েক মাস দেখতে হবে, 1-2 মাস কমপক্ষে দেখতে হবে। প্রথম 3 মাস তো দেখতেই হবে যে ভারত বাংলাদেশ সম্পর্কটা আলটিমেটলি কেমন হয়। আওয়ামী লীগ সরকারের সময় এর মতোই হয় কিনা, নাকি ইউনূস সরকারের মতো তিক্ত অবস্থায় যায়, নাকি একটা মধ্যপন্থায় থাকে, মধ্য অবস্থায় থাকে, সেটি আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত। কিন্তু কই জামায়াতে ইসলামীর কোন নেতৃবৃন্দকে বিচারের মুখোমুখি করতে কিন্তু না প্রথম আলো, না ডেইলি স্টার, না ডক্টর মোহাম্মদ ইউনূস কেউ 2007-এর 1-11 সময়ে উৎসাহী ছিল না। এ দফায়ও
তাদের মুখে সেরকম কোনো কথা শোনা যায়নি, কারণ তাদের বরাবরের লক্ষ্য আওয়ামী লীগ বিএনপির নেতৃত্বকে শেষ করে দেওয়া, -2 করা, দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে। প্রথম আলো মতিউর রহমান যে সম্পাদকীয় নিজ নামে লিখেছিলেন সেটাই তাদের মূল রাজনীতি, তাদের মূল সংস্কার। তারেক রহমান যে 1/11 সরকারের সময় যে বাড়াবাড়ি করেছিল, সেনা সমর্থিত সরকার বা সেনাবাহিনীর যে বাড়াবাড়ির ফলে 1/11 সরকার সৃষ্টি হয়েছিল, তার একটা প্রতিকার চান, এটা মাসুদউদ্দিন চৌধুরীর গ্রেফতারের মাধ্যমে পরিষ্কার। কিন্তু এই 1/11 সরকারের সৃষ্টি এবং তারপর সেই সরকার যে বাড়াবাড়ি করে গেল প্রায় 2 বছর সময় ধরে, সেই বাড়াবাড়ির পেছনে কি শুধুই সেনাবাহিনী ছিল, নাকি বাংলাদেশে 1/11 সরকার যারা একেবারে সৃষ্টি করিয়েছিলেন সেনাবাহিনীকে, যারা এই কাজে উদ্বুদ্ধ করেছিলেন এবং সেনাবাহিনীর এমন অপকর্ম যেটা একেবারে সম্পূর্ণতই অস্ত্র দেখিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতিকে দিয়ে জরুরি অবস্থা জারি করানো থেকে শুরু করে পরবর্তী যা যা ঘটেছে সব অসাংবিধানিক, সব অবৈধ, এবং সেসব কাজকে যারা তখন স্বীকৃতি দিয়েছেন, বৈধতা দিয়েছেন, সেই সুশীল সমাজের প্রতিনিধিরা, সম্পাদকেরা, বিশেষভাবে প্রথম আলো ডেইলি স্টারের 2 সম্পাদক, এবং তারা তখন যাকে রাজনীতিবিদ বানিয়ে বাংলাদেশের বিকল্প রাজনীতির সূচনা করতে চেয়েছিলেন, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস, এই ষড়যন্ত্রকারীদেরকে কি তারেক রহমান রেহাই দিয়ে দেবেন? 1/11 সরকার যা করেছিল, 1/11 যে প্রেক্ষাপটে সৃষ্টি হয়েছিল এবং পরবর্তীতে 2 নেত্রীকে মাইনাস করা সহ, এবং এক নেত্রীর পুত্র যিনি তখন রাজনীতিতে ভীষণভাবে সম্পৃক্ত হয়ে পড়েছিলেন, তারেক রহমান, তাকে মাইনাস করার মাধ্যমে তারা যেই রাজনৈতিক বিকল্প হাজির করতে চেয়েছিলেন, সেটার প্রতিকার করতে হলে এক মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা কি যথেষ্ট হবে? মতিউর রহমান, মাহফুজ আনাম, ডক্টর ইউনূস প্রত্যেকেই জানতেন, তাই তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা, রাজনীতিতে ফিরে আসা তাদের জন্য এক ভয়াবহ বিপদের সূচনা করবে বটে। এবং সে কারণেই তারেক রহমানের দেশে ফেরা নানা তরফ থেকে ক্রমাগতভাবে বাধাগ্রস্ত হয়েছে 2025-এর ডিসেম্বর পর্যন্ত, এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের মতো অত্যন্ত শক্তিশালী পক্ষ এবং সেনাবাহিনীর একটি অংশ, যাদের আর কোনো উপায় ছিল না তাদের ক্ষমতা ধরে রাখতে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অংশটি, তাদের একরকমের সমর্থন নয়, তাদের সরাসরি সমর্থনে শেষ পর্যন্ত তারেক রহমান ফিরতে পেরেছেন। আর যখন তারেক রহমান ফিরবেন বলে বুঝেছেন মতিউর রহমান, মাহফুজ আনামেরা, তখন তারা ছুটে গেছেন তারেক রহমান প্রত্যাবর্তন কমিটির সভায় এবং গিয়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে বলেছেন যে বিএনপি সরকারের আমলেই, মতিউর রহমান বলেছেন, যত সরকার বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই 50 বছরের ইতিহাসে আছে, তার মধ্যে বিএনপি সরকারের আমলেই নাকি সবচেয়ে স্বাধীন ছিল বাংলাদেশের সংবাদ মাধ্যম। এবং মাহফুজ আনাম বলেছেন সারা জাতি অধীর আগ্রহে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এটা নিশ্চিতভাবে জেনে নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। অথচ এই মতিউর রহমান 1/11 যখন সৃষ্টি করেছিলেন, এই মাসুদউদ্দিন চৌধুরী আর মইনু আহমেদরা, খালেদা জিয়ার নিয়োগ করা সেনাপ্রধান এবং খালেদা জিয়ার আত্মীয় বিশ্বস্ত 9 ডিভিশনের জিওসি মাসুদউদ্দিন চৌধুরীরা, তখন একে স্বাগত জানিয়ে মতিউর রহমান নিজ নামে কলাম রচনা করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন 2 নেত্রীকে সরে দাঁড়াতে হবে। 2007 সালের 19শে জানুয়ারি প্রথম আলোর সম্পাদকীয়তে লেখা হয়েছিল, ক্ষমতায় থেকে লুটপাট, দুর্নীতি করে সম্পদ গড়ে তোলা, লুটপাট অব্যাহত রাখতে, সেই সম্পদ টিকিয়ে রাখার জন্য আবার নির্বাচনে জয়ী হওয়ার পথ অবলম্বন, এই কাজটি ছাড়া আমাদের রাজনৈতিক নেতৃত্ব আর কিচ্ছু করেন নাই। তারা দেশের সব প্রতিষ্ঠানকে অকার্যকর করেছেন, নিজেদের লুটপাট আর অপকর্মের পথ মসৃণ রাখতে তারা এমনভাবে দুর্নীতি দমন কমিশন গঠন করে তাদের লোকজন নিয়োগ দিয়েছেন যাতে দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া যায়। আর এই মাসুদউদ্দিন চৌধুরী আর মইনু আহমেদরা অস্থির হয়ে উঠেছিলেন 1/11 সরকারের প্রধান উপদেষ্টা বানাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। মইনু আহমেদের বইয়েই লেখা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তখন এই স্বল্প মেয়াদে ক্ষমতা নিতে রাজি হন নাই, তিনি বরং নোবেল পুরস্কার পাওয়ার 5 মাসের মধ্যে 2007 সালের জানুয়ারির ওই একটা
ভয়াবহ স্পর্শকাতর সময়ে যখন জরুরি অবস্থা জারি হয়েছে, দেশে ফিরে আসেন এবং এসে তিনি ঘোষণা দেন তিনি রাজনৈতিক দল গঠন করবেন। গ্রামে মহল্লায় পাড়ায় সর্বত্র তার নাগরিক শক্তি নামক দলের রাজনৈতিক কমিটি গঠিত হবে। আর তখন প্রথম আলো, ডেইলি স্টার উদ্বেল হয়ে আনন্দে তারা একদিকে যেমন তারেক রহমানের দুর্নীতির বিচার করতেই হবে, কেন তারেক রহমানকে এখনো গ্রেফতার করা হচ্ছে না, জানুয়ারিতে 11 তারিখে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসার পরেও কেন তার জন্য দেরি হয়ে যাচ্ছে, খালেদা জিয়ার সম্মতিতে তারেক রহমান, বাবর, গিয়াসউদ্দিন আল মামুন মিলে কিভাবে চাঁদাবাজি করছিলেন এসব খবর ছাপছিলেন। আর অন্যদিকে তারা ইউনূসের রাজনৈতিক দল গঠনের খবরকে প্রতিনিয়ত প্রধান সংবাদ শিরোনাম করছিলেন। এবং প্রথম আলোর মতিউর রহমান তখনও সংবাদ শিরোনাম করেন যে বাংলাদেশের রাজনীতিতে একটা মাইল ফলক হয়ে থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন ধারার রাজনীতি। এবং এই যে -2 ফর্মুলা, এ বিষয়ে কোনো রাগঢাক করতে পারে না প্রথম আলো। প্রথম আলোতে মতিউর রহমান দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে, কেন সরে দাঁড়াতে হবে এসব বিষয়ে ক্রমাগত সমর্থন দিয়ে নানা রকম খবর এবং সম্পাদকীয় ছাপতে থাকে। মতিউর রহমান তার নামে লেখা মন্তব্য প্রতিবেদনেও লেখেন যেমন দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে। সম্পাদকীয় লেখা হয় যে সেনাবাহিনীর যে অবস্থান 1/11 সরকার গঠনের মাধ্যমে তাকে প্রথম আলো স্বাগত জানায়। বিগত বছরগুলোতে দেশে যে পরিমাণ দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদের লাগামহীন লুটপাট হয়েছে, দেশবাসী সেই অপকর্মের সঙ্গে জড়িতদের শাস্তি ও বিচারের মুখোমুখি দেখতে চায়। আর তখন ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতে মনমোহন সিং, সোনিয়া গান্ধী, প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করে এসে বিমানবন্দরে দাঁড়িয়ে ঘোষণা দেন যে যারা দুর্নীতিগ্রস্ত যেসব রাজনীতিবিদ তাদের গ্রেফতার করতে হবে, শেখ হাসিনা, খালেদা জিয়ার মতো রাজনীতিবিদদের গ্রেফতার করতে হবে, আর যারা দুর্নীতিতে অভিযুক্ত হবেন তাদেরকে নির্বাচন থেকে বাদ দিতে হবে। মানে বুঝেছেন তো, 2024-এ যে সংস্কার ইউনূস তারপর সুযোগ পেয়ে করলেন, এটাই তাদের বরাবরের সংস্কারের এজেন্ডা, যে তারা অভিযোগ পেলেই আওয়ামী লীগ, বিএনপির মতো রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের প্রক্রিয়া থেকে বাইরে রাখতে চায়। তারেক রহমান তো জানেন 2024-এর আগস্টের পর তারও তো এবং বিএনপিরও তো নির্বাচন থেকে ছিটকে পড়ার অবস্থা হয়েছিল। 2024-এর নভেম্বরের শেষ পর্যন্ত মা খালেদা জিয়া ছিলেন মৃত্যুশয্যায়, কিন্তু তার তো দেশে ফেরার অবস্থা তৈরি হচ্ছিল না, কারণ তাকে নির্বাচন থেকে বাইরে রাখতে এই পক্ষটি কতটা সক্রিয় ছিল সেটা তারেক রহমান জানেন। তারেক রহমান এটাও জানেন তখনও কিন্তু জামায়াতে ইসলামী এই পক্ষের ঘনিষ্ঠ ছিল। মা খালেদা জিয়ার সঙ্গে সাব জেলে গিয়ে যারা দর কষাকষি করতেন, সেনাবাহিনীর এই মাসুদ উদ্দিন চৌধুরী, এটিএম আমিন, সেনাপ্রধান মইনুল আহমেদের পরামর্শে তাদের সঙ্গে তখন সাব জেলে খালেদা জিয়াকে নির্বাচনে নিয়ে আসতে দর কষাকষি করতে যেতেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদও। মানে তারাও ছিলেন 2001 থেকে খালেদা জিয়ার সঙ্গে সরকারে, কিন্তু কই জামায়াতে ইসলামীর কোনো নেতৃবৃন্দকে বিচারের মুখোমুখি করতে কিন্তু না প্রথম আলো, না ডেইলি স্টার, না ডক্টর মোহাম্মদ ইউনূস কেউ 2007-এর 1/11 সময়ে উৎসাহী ছিল না। এ দফায়ও তাদের মুখে সেরকম কোনো কথা শোনা যায়নি, কারণ তাদের বরাবরের লক্ষ্য আওয়ামী লীগ, বিএনপির নেতৃত্বকে শেষ করে দেওয়া, -2 করা, দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে। প্রথম আলো মতিউর রহমান যে সম্পাদকীয় নিজ নামে লিখেছিলেন সেটাই তাদের মূল রাজনীতি, তাদের মূল সংস্কার। তাহলে তারেক রহমান কি সেসব ভুলে গেছেন বা ভুলে যাবেন? ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম তিনি সরলভাবে 2016-তে আওয়ামী লীগ আমলে স্বীকার করে বসেন এক টেলিভিশন টক শোতে যে তখন কিভাবে ডিজিএফআই এর দেওয়া সরবরাহকৃত তথ্য রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে কোন রকম যাচাই বাছাই না করে তিনি ছেপে গেছেন তার ডেইলি স্টার পত্রিকায় সেনা গোয়েন্দা সংস্থার সরবরাহকৃত তথ্য, এবং সেটা একেবারে ভালো সাংবাদিকতা হয়নি। তখন বোধহয় তিনি এটা বলে আওয়ামী লীগ নেতৃত্বকে খুশি করতে চেয়েছিলেন, কারণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে নির্যাতন করা হচ্ছে এমন ভিডিওর উপর ভিত্তি করে, সেনা হেফাজতে এমন ভিডিওর উপর ভিত্তি করে তখন শেখ হাসিনার নামে কুৎসা ছেপেছে যেমন ডেইলি স্টার,
তেমনি ডেইলি স্টার তখন বা প্রথম আলো তখন সেনা গোয়েন্দা সংস্থার সরবরাহকৃত খবরের ভিত্তিতে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান হাওয়া ভবনকে ঘিরে তার মায়ের সম্মতিতে কি ব্যাপক দুর্নীতির একটা চক্র তৈরি করেছেন সে খবরও তো নিয়মিত ছেপেছে। এবং ডিজিএফআই এর রীতিমতো প্ল্যান করা কন্ডুইট, ডিজিএফআই এর দালাল, ডিজিএফআই এর বসানো সাংবাদিক যে তখন ডেইলি স্টারে কাজ করছিলেন এবং মাহফুজ আনামের সঙ্গে সেই ১/১১ সরকারের সময়ে সেনা গোয়েন্দা সংস্থা মানে যারা সেনা হেফাজতে রেখে তখন ভয়াবহ নির্যাতন চালাচ্ছিলেন তারেক রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর, তাদের সঙ্গে যে তখন একটা অন্য রকমের আন্ডারস্ট্যান্ডিং এবং ঘনিষ্ঠ যোগাযোগ ছিল মাহফুজ আনামের ডেইলি স্টারের, সে কথা কিন্তু সে সময় সেনা হেফাজতে আটক এবং নির্যাতনের শিকার পরে যিনি তারকা খ্যাতি পেয়েছেন শেখ হাসিনা আমলে সেনা হেফাজতে গুমের ঘটনা, আয়না ঘরে বন্দি রাখার ঘটনা বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে নিজের নেত্র নিউজ থেকে সেই সাংবাদিক তাসনিম খলিল বাংলা ট্রিবিউনে সাক্ষাৎকার দিয়ে সুস্পষ্টভাবে বলেছেন যে তিনি তখন ডেইলি স্টারে কাজ করতেন। ডেইলি স্টারে ডিজিএফআই, তারেক রহমান এবং জঙ্গিবাদের যে ঘনিষ্ঠ যোগাযোগ সে বিষয়ে একটা সংবাদ প্রতিবেদন ছাপার কারণে সে সময় তাকে সেনা হেফাজতে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছিল। আর ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের তখন ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ডিজিএফআই এর সঙ্গে এবং ১/১১ সরকারের সময় সেই কারণে ডেইলি স্টার একের পর এক কুৎসা ছাপতে থাকে ডিজিএফআই এর কাছ থেকে পাওয়া ভিডিও বার্তার উপর ভিত্তি করে। মানে নির্যাতন করা হচ্ছে তারেক রহমান, আব্দুল জলিলের মতো রাজনৈতিক নেতাদের তখন সেনা হেফাজতে, আর তারা নির্যাতনের মুখে যা বলছেন সেটাকে বা তাদের দলের নেতৃবৃন্দ যা বলছেন শীর্ষ নেতৃবৃন্দ সম্পর্কে সেটাই তখন ডেইলি স্টার, প্রথম আলো ইচ্ছামতো ছাপছে আর বারবার বলছে এদের বিচার করতে হবে, এদের বিচার করতে হবে আর নতুন ধারার রাজনীতির সূচনা করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে। ডক্টর মোহাম্মদ ইউনূস এরপরে মে মাস পর্যন্ত চেষ্টা করেছিলেন তার রাজনৈতিক দল গড়ার, কিন্তু তখন সেনা হেফাজতে ব্যাপক নির্যাতনের পরেও আওয়ামী লীগ বা বিএনপি থেকে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ তার দলে যোগ দিতে রাজি না হয় এবং সাধারণ মানুষের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে তিনি রাজনীতি করার যে ঝোঁক, তার যে আকাঙ্ক্ষা সেটা থেকে সরে দাঁড়ালেও প্রথম আলো ডেইলি স্টার কিন্তু ওই যে দুই নেত্রীকে সরিয়ে দিতে হবে সে জায়গা থেকে সরে না। প্রথম আলো এমনকি 11ই জুন মানে 2007 সালের 11ই জুন সেই বিখ্যাত মন্তব্য প্রতিবেদন তো ছাপেই যেখানে দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে এবং সেখানে দেশের সামগ্রিক রাজনৈতিক পটভূমিতে দুই নেত্রীর ভবিষ্যৎ কি হবে, কি হওয়া উচিত তা নিয়ে এখন আবার ব্যাপক আলোচনা চলছে বলে মতিউর রহমান লেখেন। মানে তার ধারণা তারাই নির্ধারণ করবেন শেখ হাসিনা খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন কিনা এবং করলে কিভাবে করবেন। এবং মতিউর রহমান লেখেন তারা কি রাজনীতিতে থাকবেন নাকি রাজনীতি থেকে অবসরে নেবেন। দেশে চলেছে দুর্নীতি আর সন্ত্রাসের রাজত্ব, রাষ্ট্রীয় প্রশাসনের এমন কোনো ক্ষেত্র নেই যা ধ্বংস করা হয়নি। কাজেই মতিউর রহমান লেখেন বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে বলতে পারি গত 16 বছরে আপনাদের দুজনের ক্ষমতা ও প্রতিহিংসার রাজনীতির অনেক অত্যাচার দেশবাসী নীরবে সহ্য করতে বাধ্য হয়েছে। দয়া করে আপনারা রাজনীতি থেকে সরে দাঁড়ান, নতুন নেতৃত্বকে সামনে আসার এবং দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ দিন। বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে মতিউর রহমান বলেন 2007 সালের 11ই জুন লেখা ওই মন্তব্য প্রতিবেদনে যে দুর্নীতি আর অপশাসন ছাড়া নাকি শেখ হাসিনা আর খালেদা জিয়া দেশকে দেওয়ার মতো আর কিছুই নেই। এই যখন অবস্থা তখন সেখানেই থেমে থাকে না কিন্তু প্রথম আলো ডেইলি স্টার রেড যে ষড়যন্ত্র সেটা তারা বলেন, তারা লিখতে থাকেন 2007 সালের 11ই জুলাই এক উপসম্পাদকীয়তেও যে সময় এসেছে সিদ্ধান্ত গ্রহণের যে দুই নেত্রীর ব্যাপারে এই 1/11 সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করবে এবং দুই নেত্রীর জন্য বিশেষ বিবেচনায় একটা আপোষ ফর্মুলা করে তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে কিনা সে প্রস্তাবও প্রথম আলো দেয়, যেটাকে -2 ফর্মুলা হিসেবে অভিহিত করা হয়। তারেক রহমান শুধুই মাসুদ উদ্দিন চৌধুরীর বিচার করবেন নাকি এই মতিউর রহমান, মাহফুজ আনাম, ইউনূস এদেরও বিচার করা প্রয়োজনীয় মনে করবেন সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে।